বহু প্রতীক্ষিত রাজ্যের মানুষের কাছে ছিল এই শুভেন্দু সরকারের প্রথম বাজেট। কার্যত মানুষ তাকিয়েছিলেন যে কি দেবেন। কারণ কেন, শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা থাকাকালীন মানুষের মনে একাধিক আশ্বাস দিয়েছিলেন, তাদেরকে ভরসা জুগিয়েছিলেন, যদি আমরা সরকারে আসি এই করে দেবো, ওই করে দেবো, সেই করে দেবো। সেই জন্য মানুষ তাকিয়েছিলেন যে কি হবে। কার্যত প্রথম যে বাজেটের ফাইল আমরা যেভাবে দেখলাম, জুটের সঙ্গে একটা পাটের কার্যত পাটি আমরা যেটা ব্যবহার করি সেই কাঠি দিয়ে তৈরি সেই ফাইলে যখন আমরা দেখতে পেলাম যে বিশ্ব বাংলার বছরে অশোক স্তম্ভ রয়েছে, তখন আমাদের গর্বে বুক ভরে গেল কার্যত পশ্চিমবঙ্গবাসীর। কারণ অশোক স্তম্ভের আমরা প্রত্যেকেই জানি যে কতটা মর্যাদা, গুরুত্ব সেটা কিন্তু বাংলা বহন করছিল না মমতা সরকারের আমলে। সেই বিশ্ব বাংলার যখন সরে আমরা দেখলাম সেই ফাইলে অশোক স্তম্ভ ঠাঁই পেল কার্যত, আমরা অনেকেই খুশি হয়েছিলাম। কিন্তু কি রয়েছে ভেতরে, রহস্য কি রয়েছে, কি দিচ্ছেন শুভেন্দু অধিকারী সরকার, মানুষকে কি দিচ্ছেন, বাংলার মানুষকে কি দিচ্ছেন, সেটাই জানার জন্য আমরা রয়েছি বিশ্বনাথ চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক, অধ্যাপক। কথা বলবো স্যারের সঙ্গে। স্যার, কি পেলেন বাংলার মানুষ আর কি পেলেন না, পরিষ্কার করে যদি আমাদেরকে একটু বুঝিয়ে দেন। দেখো, এই প্রথম 15 বছরের মধ্যে একটা বাজেট, যেই বাজেটে গ্রোথ বা উন্নয়ন এর একটা স্পষ্ট ছাপ আছে। এই একটা বাজেট, যে বাজেটে ভাতা সর্বস্ব বাজেট থেকে উন্নয়নমুখী একটা বাজেট মানুষ পেল। এমন একটা বাজেট যেখানে সমাজের সর্বস্তরের মানুষকে উন্নয়নের কথা বলা হয়েছে। এমন একটা বাজেট যেখানে কিছু পুরনো ভাবনা যেমন স্থান পেয়েছে, তেমনি নতুন কিছু দিশা স্পষ্ট পাওয়া যাচ্ছে। এমন একটা বাজেট যেটা 50 বছর পরে কেন্দ্র এবং রাজ্য সরকারের হাতে হাত মিলিয়ে যে চলবে, এই বাজেটের ছত্রে ছত্রে তার কথা বলা হয়েছে, বরাদ্দের কথা বলা হয়েছে। এবং এই 50 বছর মানে বামেদের 35-34 আর তৃণমূলের যদি দেখি 15 বছর, 49 বছর পরে এমন একটা বাজেট যেখানে কেন্দ্রীয় প্রকল্প এবং রাজ্যের প্রকল্প হাতে হাত ধরে চলবে, এবং তার ফলে কৃষি থেকে শিল্প, পঞ্চায়েত দপ্তর থেকে শুরু করে শিক্ষা দপ্তর, সর্বত্র একটা নতুন দিশা, নতুন করে উদ্যোগ, এবং সরাসরি আগামী দিনে কিছু হতে পারে এই ভাবনা কিন্তু স্পষ্ট ছাপ রয়েছে। দেখো, 3-4টে ব্রড জিনিস আমি তোমায় বলি। এই বাজেট পরিষ্কার করে বলছে যে লোকাল লেভেলের ডেভেলপমেন্ট যেমন করবে, যেমন ধরো MLA-দের কথা বলা হয়েছে যে তাদের উন্নয়নের জন্য বছরে 70 লক্ষ টাকা দেওয়া হতো, এবার শুভেন্দু অধিকারী সরকার বলছেন যে 1 কোটি টাকা করে দেওয়া হবে। 294 জন MLA, তাদের মাধ্যমে লোকাল লেভেলের ডেভেলপমেন্ট হবে। আবার একই সাথে তুমি যদি লক্ষ্য করো যে একটার পর একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্টের কথা বলা হয়েছে। কোথাও ময়ূরাক্ষী নদীর উপরে বাঁধ নির্মাণের জন্য বিপুল টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে, কোথাও ভাগীরথী নদীর উপরে ব্রিজ নির্মাণ করবার জন্য টাকা দেওয়া হয়েছে, তো কোথাও আমাদের কলকাতাতে তোমার চিংড়িঘাটা থেকে এলিভেটেড করিডর নিউ টাউন পর্যন্ত যাবে, তার জন্য বিপুল টাকা বরাদ্দ করা হয়েছে। ফলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য যেমন পূর্ব মেদিনীপুরে তোমার গিয়ে বন্দর নির্মাণ করার কথা, নতুন দাদন পাত্রবাড়ে নতুন বন্দর নির্মাণ করার কথা বলা হয়েছে, ঠিক তেমনি ভাবে আবার নতুন রাস্তা বা করিডোর নির্মাণের কথা বীরভূমে বলা হয়েছে। আমি বলবো যে ইনফ্রাস্ট্রাকচারের জায়গা থেকে যদি বলো, কি কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই সাগরমালা প্রজেক্ট সমেত একাধিক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্টের কথা তো তারা ঘোষণা করেই ছিল, যেগুলো মধ্যে একদম উত্তর থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত নতুন রাস্তা করিডোর থেকে শুরু করে ফেড করিডোর, নতুন করে একাধিক প্রজেক্ট। এই কেন্দ্রীয় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্টগুলোর সাথে রাজ্য বাজেট কিন্তু যুক্ত হয়ে গেল। এই প্রথম আমরা দেখলাম যে কেন্দ্রের ইনফ্রাস্ট্রাকচারের একের পর এক প্রকল্পর সাথে রাজ্য সরকারের একের পর এক প্রকল্প যুক্ত হয়ে গেল। তার ফলে যেটা হবে, একটা যেটাকে আমার ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট বা সমন্বিত ডেভেলপমেন্ট উন্নয়ন, সেই সুযোগ কিন্তু শুভেন্দু অধিকারী এই বাজেটের মধ্যে রাখলেন।
আবার একই সাথে তুমি যদি লক্ষ্য করো, বিরোধী নেতা শুভেন্দু অধিকারী যতগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রত্যেকটা প্রতিশ্রুতি কোনো না কোনো ভাবে, কোনো না কোনো রূপে তিনি এই বাজেটে হাজির করেছেন। ধরো, বিরোধী থাকাকালীন উনি বলেছিলেন যে যারা বিজেপি করার জন্য অত্যাচারিত হয়েছে, মিথ্যে মামলার জন্য জেল খাটানো হয়েছে, যাদেরকে বিজেপি শুধুমাত্র করত, সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন জেল কাটিয়েছে, মিথ্যে মামলায় অভিযুক্ত করেছে, নির্যাতন করেছে, তাদের জন্য তিনি সংগ্রামী ভাতা, উনি বিরোধী থাকাকালীন বলেছিলেন। শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি রক্ষা করলেন। সেই সমস্ত বিজেপি কর্মীরা আজকে ভীষণ খুশি হবে যে তাদের জন্য বাজেটে 10,000 টাকা করে মাসে সংগ্রামী ভাতা ঘোষণা করা হলো। এবং এটা আমরা এক্সপেক্ট করব যে এই সংগ্রামী দাদা, তৃণমূলের বিরুদ্ধে লড়াই তো বিজেপি যেমন করেছিল, তেমনি সিপিআইএম দল, কংগ্রেস দল, এমনকি তোমরা মিডিয়ার লোকরাও করেছিলে। তাহলে আমি আশা করব মানে শুধুমাত্র বিজেপির কর্মীরা যাতে না পায়, সমস্ত ধরনের কর্মীরা যারা লাঞ্ছিত হয়েছে, নির্যাতিত হয়েছে, মিথ্যে মামলায় ফেসেছিল, সেই সমস্ত সাংবাদিক, সেই সমস্ত পোর্টাল, সেই সমস্ত বিরোধী দলের কর্মী নেতা, তারা কোন দলের ইম্পর্টেন্ট নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যায়ের শিকার হয়েছিলেন, সবাইকে দল মত নির্বিশেষে যাতে শুভেন্দু অধিকারী এই 10,000 টাকা সংগ্রামী ভাতা দিতে পারেন, আমি সেইটার জন্য অপেক্ষা করছি। এবং সবচেয়ে বড় মানুষ আজকে সকাল থেকে আশা করেছিল ডিএ নিয়ে, মানে রাজ্য সরকারের কর্মচারী, ডিএ নিয়ে কিন্তু তাদের একটা বিরাট প্রত্যাশা ছিল। এবং রাজ্য সরকারের কর্মচারীদের একেবারে নিরাশ শুভেন্দু অধিকারী করেননি। যা তারা ডিএ পাচ্ছিলেন 18%, তার সাথে আরো 20% ডিএ যুক্ত হলো, 38% ডিএ তারা পাবেন। কিন্তু তাদের না পাওয়া কোথায়, তারা চেয়েছিলেন ইমিডিয়েটলি হাতে পেতে, কিন্তু এটা পাবে নভেম্বর মাসের পয়লা মাসের যে নভেম্বরের যে বেতন হবে, অক্টোবর থেকে ইমপ্লিমেন্ট, মানে অক্টোবর মাস শেষ হবে, নভেম্বর মাসের যে স্যালারি পাবে তখন তারা পাবেন। মানে তারা চেয়েছিলেন ইমিডিয়েটলি একটা রিলিফ, তারা চেয়েছিলেন ইমিডিয়েটলি ডিএটা ঘোষণা হোক। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি জানো, একেবারে শেষ বেলায় 4% ডিএ ঘোষণা করেছিল। তা এবার মানে অধিকাংশ কর্মচারী কিন্তু আশা করেছিল যে এই বাজেটে হয়তো রেট্রোস্পেক্টিভ এফেক্ট মানে হলো মানে পিছিয়ে গিয়ে এফেক্ট দেবে। এবার আমরা আশা করেছিলাম, ধরো আমরা আশা করেছিলাম যে শুভেন্দু অধিকারী বলবেন আরো 20% দিয়ে দেওয়া হলো, যেটা কার্যকারী হবে 1 জানুয়ারি 2026। আগে যখন অসীম দাশগুপ্ত ঘোষণা করতেন তখন তাই ঘোষণা করতেন, পুরনো ব্যাকলগ গুলো উনি দিয়ে দিতেন। কিন্তু এক্ষেত্রে মানে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মতনই তিনি কিন্তু মানে ব্যাকলগ মানে পুরনো ডিএ গুলো বা রেট্রোস্পেক্টিভ এফেক্ট না দিয়ে তিনি প্রসপেক্টিভ এফেক্ট দিচ্ছেন, অর্থাৎ আগামী দিনে কার্যকারী হবে, সেই রকমই একটা উদ্যোগ রেখেছেন। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু, যদি তুমি লক্ষ্য করো, যখন ডিএ ঘোষণা করতেন তখন পিছিয়ে গিয়ে করতেন না, এফেক্ট দিতেন আরো 6 মাস পরে। ন্যূনতম শতাংশ 4%, 5%, কিন্তু এটা একদম 20%। হ্যাঁ, 20%, কিন্তু আমাদের 42% বাকি আছে। এবং মনে রাখবে, শুভেন্দু অধিকারী সমেত সারা বিজেপির মহল থেকে বলা হয়েছিল 45 দিনের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে। একদম মানে নির্বাচনী ইস্তেহারে লেখা ছিল 45 দিনের মধ্যে সরকারি কর্মচারীদের ডিএ মিটিয়ে দেওয়া হবে। 45 দিন তো হয়ে গেল, কিন্তু তারপরে যে 20% দিয়েছে, সেলুট জানাচ্ছি, ভীষণ ভালো। অন্তত বলেননি যে ঘেউ ঘেউ করো না। কিন্তু এটা যদি ইমিডিয়েটলি হতো ভালো হতো, এবং এই শতাংশটা যদি আরো বাড়তো, কারণ 42% মনে রাখবে আমাদের বকেয়া আছে, ফলে আরো আমাদের কিন্তু ডিএ বাকি আছে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার আরো ডিএ ঘোষণা করেছে। এইবার যেটা তোমাকে বলা, যে আরেকটা সিমিলারিটি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সাথে এই বাজেটে আছে, সেটা হলো সমস্ত যারা ভাতা পান, ধরো সিভিক ভলেন্টিয়ারের ভাতা তাদের বাড়ানো হয়েছে, অঙ্গনওয়াড়িদের ভাতা বাড়ানো হয়েছে, তারপরে স্বাস্থ্যকর্মীদের যে ভাতা, সেই আশা কর্মীদের ভাতা বাড়ানো হয়েছে। কিন্তু আমাদের কিন্তু এখানে একটা বড় বক্তব্য আছে, সেটা হলো যে এদের স্কিল ডেভেলপমেন্ট করে এদেরকে স্থায়ীকরণ করার কথা ভাবা উচিত। কারণ তুমি জানো যে কলকাতা হাইকোর্টের সমেত যখন বিরোধী দল হিসেবে বিজেপি ছিল, তারাও দাবি জানিয়েছিল যে কেন অস্থায়ী কর্মচারী দিয়ে সরকার চলবে,
অস্থায়ী অস্থায়ী সরকারি কর্মচারীদের মধ্যে যারা যোগ্য তাদেরকে পরীক্ষার মাধ্যমে স্কিল ডেভেলপমেন্ট করে স্থায়ীকরণ, এরকম কোনো বক্তব্য কিন্তু আমি বাজেটে পাইনি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মতন এখানেও বলা হয়েছে যে বিভিন্ন যারা ভাতা পান, মানে আশা কর্মী হতে পারেন, তারা শিক্ষা জগতের যে সিভিক আছেন, সিভিক ভলান্টিয়ার আছেন, এরা প্রত্যেকেই কিন্তু বা পানি সম্পদ দপ্তরের যারা অস্থায়ী কর্মী আছেন, এরা প্রত্যেকেই কিন্তু কাউকে 2,000 টাকা, কাউকে 5,000 টাকা করে ভাতা দেওয়া হবে। আর একটা বিষয়, এই যে সাংবাদিকদের, রিটায়ার্ড সাংবাদিকদের 5,000 টাকা করে ভাতা দেওয়া হবে, সেটা কি যারা গভর্নমেন্ট সাংবাদিক কাজ করতেন না যারা বেসরকারি কাজ করতেন, মানে এই মানেটা আমাদের কাছে দেখো, মানে আবছা হয়ে প্রথমত বলবো যে সরাসরি রাজ্য সরকার সাংবাদিকদের টাকা দিক, এটা আমি চাই না। তার কারণটা কি, দেখো, যে টাকা দিবে সে নিয়ন্ত্রণ করবেই, রিটায়ার্ড সাংবাদিক। যেই ধরনের সাংবাদিক হোক। বরঞ্চ একটা ট্রাস্ট করে, ধরো কলকাতা প্রেস ক্লাব, প্রেস ক্লাবের হাতে টাকা দিয়ে দিলাম, প্রেস ক্লাব সেখান থেকে বন্টন করলো, ওটা অনেক অটোনমাস হবে। কিন্তু সরাসরি রাজ্য সরকার যদি সাংবাদিকদের টাকা দেয়, তাহলে রাজ্য সরকার সাংবাদিকদের নিয়ন্ত্রণ করবে, পরিষ্কার কথা। ফলে আমি চাইবো, মানে যে কোনো মানে স্বাধীনতাকামী মানুষ চাইবেন যে একটা মানে গ্র্যান্ট বা অনুদান সেটা কোনো প্রেস ক্লাবকে দিয়ে দিক, প্রেস ক্লাব তাদের মতন করে যারা সাংবাদিক আছে তাদেরকে বন্টন করুক। আমি দুটো তিন জিনিস আরেকটু বলি। সরকার সিদ্ধান্ত নিয়েছে একের পর এক বিশ্ববিদ্যালয় খুলবে। যেমন ধরো পুরুলিয়াতে তারা ইউনিভার্সিটি খুলবে, ট্রাইবাল ইউনিভার্সিটি ঘোষণা করেছে, বাঁকুড়াতে ইউনিভার্সিটি ঘোষণা করা হয়েছে, 3টে কলেজ ঘোষণা করা হয়েছে মহিলাদের জন্য, এক্সক্লুসিভলি মহিলাদের কলেজের কথা বলা হয়েছে। তারপরে তোমার গিয়ে ইয়েতে উত্তরবঙ্গে আইআইটির কথা বলা হয়েছে, আইআইএম এর কথা বলা হয়েছে। ভীষণ প্রয়োজন, পরিষ্কার কথা। মানে শুধু আমি বলবো যে দেখো, মানে একাধিক কলেজ বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন, কলেজ তৈরি করেছেন, কিন্তু কোথাও ইনফ্রাস্ট্রাকচার নেই, কোথাও শিক্ষক নেই, কোথাও শিক্ষাকর্মী নেই, কোথাও মানে ইনফ্রাস্ট্রাকচার মানে বিল্ডিং ঠিক মতন গড়ে ওঠেনি, মানে তো অফিসার নেই, অনুদান নেই। ফলে আমি রাজ্য সরকারকে অনুরোধ করব যে নতুন নতুন কলেজ বিশ্ববিদ্যালয় তৈরি করার থেকেও যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে আরো শক্তিশালী করা, তাদের ইনফ্রাস্ট্রাকচার, তাদের পরিকাঠামো, তাদের শিক্ষক, তাদের শিক্ষাকর্মী নিয়োগ নিশ্চিত করা। এবং একই সাথে আমি তোমায় বলবো যে দেখো, এই কলেজগুলোর এবং বিশ্ববিদ্যালয়গুলো মান উন্নয়নের উপর বেশি জোর দিতে হবে, তার জন্য পরিকাঠামোর বিকাশের উপর জোর দিতে হবে। কিন্তু তুমি শুধু যদি কলেজগুলো একটার পর একটা বাড়িয়ে যাও, বিশ্ববিদ্যালয় একটার পর একটা বাড়িয়ে যাও, তাহলে কিন্তু তোমার খুব একটা লাভ হবে না। যেমন আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা আমার মত, যে ট্রাইবালদের জন্য এক্সক্লুসিভ ট্রাইবাল ইউনিভার্সিটি করলে ট্রাইবালদের লাভ হবে না। ট্রাইবালরা যদি নন ট্রাইবালদের সাথে পড়াশোনা করে, অর্থাৎ ট্রাইবালরা যদি বিশ্বনাথ চক্রবর্তীর সাথে পড়াশোনা করে, তাহলে তাদের বিকাশ অনেক বেশি হবে। যেমন আমি বিশ্বাস করি মহিলাদের এক্সক্লুসিভ বিশ্ববিদ্যালয়ের থেকেও মহিলা পুরুষ একসাথে যদি পড়াশোনা করে, কো এডুকেশন পড়ে, তাদের বিকাশ অনেক বেশি হবে, অনেক হবে। এবং আমি বলবো যে রাজ্য সরকারের এই বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেটা কিছুটা পরে হলো আমি বলছি, যে সেটা হলো যে 1,00,000 কর্মী নিয়োগ, অর্থাৎ সরকারের 1,00,000 কর্মী নিয়োগের ঘোষণা। এটা কিন্তু সবচেয়ে বড় ঘোষণা। মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত কোনো নিয়োগ, সব নিয়োগ বন্ধ করে রেখেছিলেন। শুভেন্দু অধিকারী যখন বিরোধী নেতা ছিলেন তখন বারবার বলতেন এসএসসির নিয়মিত পরীক্ষা হবে, পিএসসির নিয়মিত পরীক্ষা হবে, সরকারি কর্মচারীদের মানে শূন্য পদগুলো পূরণ করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে 6,00,000 সরকারি পদ শূন্য করে গেছেন, অন্তত আজকে শুভেন্দু অধিকারী পরিষ্কার করে বললেন 1,00,000 সরকারি কর্মচারীদের নিয়োগ করা হবে। এবং এটা আমরা আশা করব যে উনি 50,000 শিক্ষক নিয়োগের কথা বলেছেন। আমি আশা করছি, দেখো এটা আমি আগাম বলছি, ভুলও হতে পারে, হয়তো এই 50,000টা এই 1,00,000-এর বাইরে, অর্থাৎ স্থায়ী সরকারি নিয়োগ 1,00,000 হচ্ছে, তার পাশাপাশি 50,000 শিক্ষক নিয়োগ, কারণ শিক্ষকরা তো সরাসরি সরকারি কর্মচারী নয়, তারা আধা সরকারি কর্মচারী। ফলে শিক্ষক নিয়োগ 50,000-এর ঘোষণা আজকে আমার ছাত্রছাত্রীদেরকে ভীষণ আশান্বিত করবে, তারা আনন্দিত হবেন।
কারণ স্কুল সার্ভিস কমিশন যদি আবার চালু হয় তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ শুভেন্দু অধিকারীর প্রতি আশীর্বাদ করবেন, এই সরকারের প্রতি আশীর্বাদ করবেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই পাস আউট, আমাদের ক্লাস থেকে যারা পাস করে যেত তাদের চাকরির কোনো ব্যবস্থা তিনি কখনোই করেননি। আর যে চাকরিগুলো দিয়েছিলেন অল্প বিস্তর, সেগুলো দুর্নীতি করেছিলেন এবং যাদের চাকরি হারিয়েছিলেন। ফলে আমরা আশা করব স্কুল সার্ভিস কমিশনের 50,000 চাকরি যে ব্যবস্থা আজকে বাজেটে বলা হলো, তার মধ্য দিয়ে যুব সমাজের প্রতি আশা দেওয়া হলো। যুব সমাজের আশার আরেকটা জায়গা আছে, 20,000 তোমার গিয়ে পুলিশ নিয়োগের কথা বলা হয়েছে। তাহলে 1 লক্ষ, এটা 1 লক্ষর বাইরে কিনা আমি জানি না। যদি 1 লক্ষর বাইরে হয় তাহলে তো বিরাট ব্যাপার, যে মানে 1 লক্ষ সরকারি কর্মচারী নিয়োগ, 20,000 পুলিশ কর্মী নিয়োগ, 50,000 শিক্ষক নিয়োগ। যদি এটা হয় তাহলে রাজ্যের যুবকরা অত্যন্ত আনন্দিত হবে। আমরা আশা করব যে 1 লাখ মধ্যে না বাইরে, সেটা তো সরকার পরিষ্কার করে দিতে পারবে যে 1 লাখের মধ্যে 50,000 শিক্ষক আর 20,000 তোমার গিয়ে পুলিশ নিয়োগ হবে, নাকি তার বাইরে গিয়ে হবে। এবার যুব সমাজের জন্য একটা বড় ঘোষণা আজকে হয়েছে, যেটা 1 অক্টোবর 2026-এ চালু হবে। সেটা হলো যুবকদের জন্য, বিশেষ করে যাদের 1 লক্ষ টাকার নিচে আয়, 1 লক্ষ টাকার উপরে নয়, নিচে আয়, অন্য কোনো তারা ভাতা পান না, অন্য কোনো ভাতা পেলে হবে না কিন্তু। তাহলে সেই সমস্ত পরিবারের যুবকরা তারা কিন্তু মাসে 3,000 টাকা আর 2,000 টাকা এইভাবে কিন্তু তারা মানে উৎসাহ বা ভাতা বলো বা মানে তোমার গিয়ে বেকার ভাতা বলো, যেই ভাতার নামই আসুক না কেন, যুবকদের জন্য ভাতার ব্যবস্থা 1 অক্টোবর 2026 সালে হবে। দেখো, বেসিক তফাৎটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কোথায় হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাতাগুলো ঢালাও দিতেন ভোট ব্যাংক করার জন্য, মানে সবাই পাবে নাম করে, মানে একজন অধ্যাপকের বউও পেত, একজন কলেজের শিক্ষকের বউও পেত, একজন সরকারি আধিকারিকের বউও পেত, আবার ব্যবসায়ী একজন মানে যিনি ট্যাক্স দেন তার স্ত্রীও কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার পেত। আবার যুবকদেরও ঠিক তেমনি ভাবে সব যুবক পাবে। এখানে যে অ্যাপ্রোচটা শুভেন্দু অধিকারী সরকার নিয়েছেন, সেটা হলো যাদের প্রয়োজন যাদের প্রয়োজন তাদেরকেই কেবলমাত্র ভাতা দেওয়া হবে। সেটা যেমন মহিলাদের ক্ষেত্রে সত্যি, অর্থাৎ মহিলাদের যে অন্নপূর্ণা যোজনার আন্ডারে আনা হবে, কেবল তাদেরকেই যারা পাওয়ার উপযুক্ত, অর্থাৎ তেলের মাথায় তেল দেওয়া হবে না। আবার একইভাবে এখানে গ্র্যাজুয়েট বেকার, অথচ 1 লাখ টাকার কমে রোজগার, মানে 1 লাখ টাকার উপরে রোজগার হলে হবে না কিন্তু তাদের পরিবারের, তারা 3,000 টাকা করে পাবেন, বা অন্যরা যারা আছেন গ্র্যাজুয়েটের বাইরে তারা 2,000 টাকা পাবেন। মনে রাখবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তফাৎ কোথায় হলো, মমতা বন্দ্যোপাধ্যায় গ্র্যাজুয়েট এর বাইরে যারা মানে স্কুল লেভেলে ছেড়ে দিয়েছে পড়া, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশ করে বেকার হয়ে আছে, তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো ব্যবস্থা নেননি, তাদের জন্য কোনো উদ্যোগ নেননি। ফলে শুভেন্দু অধিকারী সরকার যেটা করলেন, শুধুমাত্র গ্র্যাজুয়েট নন, যারা নন গ্র্যাজুয়েট মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পাশ করেছেন তাদের জন্য কিন্তু ভাতার ব্যবস্থা করেছেন। কন্ডিশন একটাই, যে ভাই তুমি ভাতা পাওয়ার উপযুক্ত হতে হবে, অর্থাৎ কম আয়ের হতে হবে, এবং তুমি অন্য কোনো কর্মসংস্থানের সাথে যুক্ত নও। মহিলাদের মানে মহিলাদের ক্ষমতায়নের জায়গা থেকে এই সরকার যুগান্তকারী আজকে বাজেট পেশ করলো। ভারতবর্ষে মহারাষ্ট্র কর্ণাটকের পরে দ্বিতীয় সরকার যেখানে পরিষ্কার করে 33% সরকারি পদ মহিলাদের জন্য বরাদ্দের কথা বলা হলো। এটাই আজকে হেডিং হওয়া উচিত, যে মহিলাদের ক্ষমতায়নে শুভেন্দু অধিকারী সরকার 33% সরকারি পদ মেয়েদের জন্য ব্যবস্থা করা রেখেছে। এটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ 1 লক্ষ যে সরকারি কর্মচারী নিয়োগ হবে তার 33,000 সরকারি কর্মচারী হবে মহিলা, তাদের জন্য পদগুলো সংরক্ষিত থাকবে। মহিলাদের ক্ষমতায়নে অর্থনৈতিক বিকাশে সবচেয়ে বড় খবর এটাই সবচেয়ে ব্রেকিং নিউজ বলে আমি মনে করি। এবং একই সাথে তোমাকে বলতে পারি, মহিলাদের যে মানে তোমার গিয়ে মাতৃত্বকালীন সুবিধা 21,000 টাকা দেবার কথা পরিষ্কার করে বলা আছে। তাদের যে কিট, অর্থাৎ তাদের হেলথ ডেভেলপমেন্টের যে 6টা কিট, সেটা তারা পাবেন। অর্থাৎ ইন্টিগ্রেটেড উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের এবং উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য যে উদ্যোগ,
এই বাজেটে স্পষ্ট ধরা পড়েছে। আরেকটা বিষয় হচ্ছে, যেটা কন্যাশ্রী বলতেন মমতা বন্দ্যোপাধ্যায় 21,000 টাকা দিতেন, সেটাকে 50,000 করা হয়েছে। সেটা অবিবাহিত যারা কলেজে পড়ছে তাদের জন্য করা হয়েছে, 50,000 করা হয়েছে। না, আমি তো মনে করি এটা খুবই ভালো, এবং এখানেও মানে সবাই নয়, যারা উপযুক্ত মানে যাদের প্রয়োজন তাদেরকেই দেওয়া হবে, অর্থাৎ অপচয় করা হবে না। এবং একই সাথে তোমায় বলবো, উত্তরবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বঞ্চিত ছিল। শুভেন্দু অধিকারী বারবার অভিযোগ করতো উত্তরবঙ্গ বঞ্চিত করে রাখা হয়েছে। ফলে এই বঞ্চিত উত্তরবঙ্গের জন্য কিন্তু একের পর এক স্কিম ঘোষণা করা হয়েছে। স্টেডিয়াম হবে, তার জন্য 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তারপরে তোমার গিয়ে উত্তরবঙ্গের মানে সেরিকালচারের জন্য চা শ্রমিকদের জন্য উন্নয়নের জন্য বলা হয়েছে। তারপরে তোমার গিয়ে আইআইএম এর কথা বলা হয়েছে, আইআইটির কথা বলা হয়েছে। ফলে সব মিলে উত্তরবঙ্গের ক্ষেত্রে আমি বলবো, একটার পর একটা প্রকল্প আজকে যে ঘোষণা হয়েছে, তার মধ্যে উত্তরবঙ্গের মানুষ কিন্তু আজকে নিজেদেরকে বঞ্চনার থেকে মুক্ত হবেন। অর্থাৎ বছরকে বছর আমরা দেখতাম বাজেট হচ্ছে কেবলমাত্র কলকাতা কেন্দ্রিক, দক্ষিণবঙ্গ কেন্দ্রিক, উত্তরবঙ্গের দিকে তেমন নজর নেই। বারবার বিজেপি অভিযোগ করত, শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা হিসেবে অভিযোগ করতেন। আজকে উত্তরবঙ্গের বিধায়করা কিন্তু বিধানসভার টেবিল চাপড়িয়ে আজকে স্বপন দাশগুপ্ত, যিনি মানে বাজেট প্লেস করেছিলেন অর্থমন্ত্রী হিসাবে, তাকে ধন্যবাদ জ্ঞাপন করেছে। দেখো, সবচেয়ে বড় যে বিষয়টা আমি বলতে চাই তোমাকে, যে আমরা কিন্তু একটা 3 জায়গা থেকে জিনিসটাকে দেখতে চাই। একটা হলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নিয়ে সরকার কিন্তু ইন্ডাস্ট্রির বিকাশের জন্য উৎসাহ ভাতা দেওয়ার কথা বলেছে। এমএসএমই জন্য উৎসাহিত করবার জন্য, অর্থাৎ ক্ষুদ্র মাঝারি যে শিল্পগুলো আছে তাদের উৎসাহিত করা, আরো বিকাশ তাদের ঘটানোর জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। কেন্দ্রের যে শিল্পের বিকাশের যে উদ্যোগ, সেগুলোর সাথে ইন্টিগ্রেশন। রাজ্যের বাজেট কি করেছে, কেন্দ্রের যে শিল্পের বিকাশ, এবং দুর্গাপুরের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে হচ্ছে, এক্সপ্যানশন হচ্ছে, তার সাথে রাজ্য সরকারের বাজেট ওখানে যুক্ত হয়েছে। ঠিক এইভাবে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যে সমস্ত প্রজেক্টগুলো হয়েছে, কেন্দ্রের প্রজেক্ট চলছে, সেখানে রাজ্য সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, ইন্টিগ্রেটেড করেছে। এবং এটা হলো স্পেশিয়াল ডেভেলপমেন্ট, স্পেস শব্দটা এখানে ইউজ হচ্ছে। মানে আর উল্টো দিকে হলো সামাজিক ইন্টিগ্রেশনের কথা বলা হয়েছে। কেন্দ্রীয় সরকার যে বিভিন্ন প্রকল্পগুলোর মধ্য দিয়ে সামাজিক বিকাশের কথা বলছেন, আদিবাসীদের বিকাশের কথা বলছেন, তফসিলি জাতির বিকাশের কথা বলছেন, মহিলার বিকাশের কথা বলছেন, সেই প্রকল্পগুলোর তো থাকছেই, তার সাথে রাজ্য সরকার সাপ্লিমেন্ট করছে। ধরো একটা উদাহরণ দিই তোমাকে, তফসিলি উপজাতির মধ্যে লোধা সমেত আরো 3টে সম্প্রদায়ের জন্য খাদ্য সুরক্ষা ব্যবস্থা আরো স্ট্রেনথেনিং করছে। খাদ্য ব্যবস্থা নেই কি না, আছে। এখনই কেন্দ্রীয় সরকারের অন্তর্দয় যোজনা আছে, দীনদয়াল উপাধ্যায় যোজনা প্রকল্প আছে, যার আন্ডারে প্রত্যেকটা পরিবার 14 কেজি করে আনাজ পায়। শুভেন্দু অধিকারী সরকার কি করলেন, ওই মানে কেন্দ্রের উদ্যোগের সাথে আবার নিজেকে যুক্ত করলেন করে লোধা সমেত আরো যারা পিছিয়ে পড়া সম্প্রদায় আছে তাদের জন্য আরো নতুন করে খাবারের নানা রকম ব্যবস্থা করলেন। তুমি দেখো যে শিক্ষা নিয়ে আমরা বারবার প্রশ্ন তুলছিলাম যে আমাদের প্রাইমারি স্কুলগুলোতে পড়ার মতন পরিবেশ নেই, পরিকাঠামো নেই। তুমি দেখেছো, আনন্দবাজার পত্রিকায় প্রকাশ পেয়েছিল যে বৃষ্টি হলে ছাদ ভেঙে পড়ে যাচ্ছে, ছাতা নিয়ে ক্লাস হচ্ছে। এই প্রাইমারি শিক্ষায় বিকাশের জন্য, স্মার্ট ক্লাসরুম তৈরি করবার জন্য, আধুনিক শিক্ষার ব্যবস্থা এবং নিউ এডুকেশন পলিসি কার্যকারী করবার জন্য কিন্তু বাজেটে একটার পর একটা প্রভিশন রেখেছে, ইনক্লুডিং যে মিড ডে মিলের খরচ বাড়িয়ে 10 টাকা করা হয়েছে পার ডে মিল। এটা আরো বাড়ানো উচিত বলে আমি মনে করি। তাহলে আমি বাজেটে আশা করবো এটা আরো বাড়ানো হোক। দেখো, একই সাথে বলবো যে আইন শৃঙ্খলা ছিল শুভেন্দু অধিকারীর কাছে সবচেয়ে চ্যালেঞ্জ। আইন শৃঙ্খলার জন্য তিনি 2টো উদ্যোগ নিয়েছে। একটা বলেছেন যে ভাই 2টো ব্যাটালিয়ন, সশস্ত্র ব্যাটালিয়ন, মহিলা ব্যাটালিয়ন তৈরি করবেন। মহিলাদেরকে মানে আইন শৃঙ্খলা রক্ষার প্রশ্নে আরো যুক্ত করা, তাদের ক্ষমতায়ন করা। আইন শৃঙ্খলাতে মানে আমরা বহু জায়গায় দেখেছি যেখানে মহিলা পুলিশ দরকার, তৃণমূল সরকার সেখানে পুরুষদের দিয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতো, কাজ করাতো। আমরা এটা বারবার প্রশ্ন তুলেছি, কেন মহিলা পুলিশ নেই? সেই মহিলা পুলিশের খামতি কমানোর জন্য 2টো ব্যাটালিয়ন তৈরি করা মানে বুঝতে পারছো তো। তাহলে 2টো ব্যাটালিয়ন সশস্ত্র মহিলা বাহিনী করবে।
তারপরে তারপরে দুর্গা বাহিনী তৈরি হবে। ফলে সব মিলে তুমি যদি বলো, তাহলে আমি বলবো যে এই বাজেটে বিজেপি নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, সেই প্রতিশ্রুতিগুলো অত্যন্ত মুনশিয়ানার সাথে তারা কার্যকারী করে, মানে অন্তত বাজেটে পেশ করলো। বাজেট মানেই কিন্তু আমি তোমার দর্শককে বলতে চাই, দেখুন, বাজেট হলো রাজনৈতিক প্রস্তাব। এরপরে এই বাজেট কার্যকারী হলো কিনা সেটা হলো আসল বিষয়। অনেক বাজেটে অনেক প্রপোজাল থাকে, বাজেটে অনেক প্রস্তাব থাকে, বাজেটে অনেক অ্যালোকেশন থাকে, কিন্তু শেষ পর্যন্ত সেই বাজেটকে কার্যকারী করা, সেইটাই হলো শুভেন্দু অধিকারীর নেতৃত্বের পরশ পাথরের কিন্তু মানে যাচাই করে নেওয়ার সময় হবে। অর্থাৎ আমরা দেখব বছরের শেষে যে বাজেট উনি আজকে প্লেস করলেন, সেই বাজেট কত শতাংশ কার্যকারী করতে পারলেন, এবং সেই কার্যকারী করবার ক্ষেত্রে কোনো পক্ষপাতিত্ব করলেন কিনা, দল মত নির্বিশেষে বাজেটের সুফল সবাই মিলে পেল কিনা, সেটা ইম্পর্টেন্ট। আপাতত একজন কর্মচারী হিসাবে বলবো, প্রত্যাশা ছিল যে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে 1 জানুয়ারি থেকেই হয়তো 20% দিয়ে ঘোষণা তিনি করবেন। আমার মতন অনেক সরকারি কর্মচারী একটু হতাশ হবেন যে এটা কার্যকারী হবে নভেম্বর মাসে, অনেকটা দূরে। কিন্তু তারপরেও আমি বলবো যে বাজেট তিনি রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে হাজারো গুণ আলাদা। এমন একটা বাজেট রাখলেন যেটা সামাজিক বিকাশ, পরিকাঠামোগত বিকাশের সাথে সাথে নতুন বাংলা গড়ে তুলবার জন্য নতুন দিশা দিবে। তাই দিনের শেষে একজন অধ্যাপক হিসাবে এই বাজেটকে আমি 10-এর মধ্যে 9.5 দেব, 10-এর মধ্যে 9.5 দেব।